Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে সেই ভিডিওটার উপকারিতাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ ভিডিওটা থেকে তোমরা কি শিখতে চলেছো সেটা আগে তোমাদের জানা দরকার। তো আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার পেতে চলেছো। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি আর সেন্টেন্সের অর্থটা ঠিক কি দাঁড়াবে সেটা আমরা শিখতে চলেছি। দেখো, একজন ইংলিশ লার্নারের এই স্ট্রাকচারগুলো জানা কিন্তু খুবই দরকার। এই স্ট্রাকচারগুলো না জানলে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে অসুবিধা বোধ করবে। আর সব থেকে বড় অসুবিধা তোমরা তখনই ফেস করবে যখন কেউ এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে সেন্টেন্স বলবে। তখন কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এই সেন্টেন্সগুলোর অর্থটা কি। এর আগেও আমি কিছু ভিডিও তৈরি করেছি ইংলিশ স্ট্রাকচারের উপরে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে ওই ভিডিওগুলো থেকেও কিন্তু তোমরা অনেক সেন্টেন্স স্ট্রাকচার কালেক্ট করতে পারবে আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে স্ট্রাকচারগুলোর সাথে সরগর হতে পারবে। তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু অনেক কিছুই শিখতে চলেছো। তো ভিডিওটাতে একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে দেখো। আর এই ফ্রেজগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করে তোমাদের কনভারসেশনটাকে আরো বেশি অ্যাডভান্সড করে তোলো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো নো ম্যাটার হাউ মাচ। নো ম্যাটার হাউ মাচ তার অর্থ হলো যতই যাই করি। দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি যে সে যতই কঠোর পরিশ্রম করুক না কেন সফলতা তার দেরিতে আসে। বা কখনো কখনো আমরা এটা বলে থাকি যে সে যতই অসুস্থ হোক না কেন অফিসে আসবেই। তো এরকম অর্থে যতই এটা হোক না কেন, এই অর্থে আমরা কিন্তু নো ম্যাটার হাউ মাচ এর ব্যবহার করতে পারি। এটা হলো একটা সেন্টেন্স স্ট্রাকচার। চলো দেখি এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ব্যবহার কি করে করছি। যতই বৃষ্টি হোক না কেন আজ আমরা সেখানে যাব। No matter how much it rains, we will go there today. No matter how much it rains, we will go there today. চলো দেখি আরেকটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। তুমি যতই উপার্জন করো না কেন তোমার বিনয়ী থাকা দরকার। No matter how much you earn, you need to remain humble. No matter how much you earn, you need to remain humble. তো এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে নো ম্যাটার হাউ মাচকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো, এই স্ট্রাকচারটা দিয়ে তোমরা আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। শুধু ভিডিও দেখে নোট ডাউন করলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না। প্রত্যেকটা স্ট্রাকচার তখনই তোমাদের মাথায় থাকবে যখন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো অন টপ অফ দ্যাট। অন টপ অফ দ্যাট তার অর্থ হলো তার ওপরে। দেখবে আমরা বাংলায় প্রায় বলে থাকি একই তো এই সমস্যা, তার ওপরে এটা এসে পড়লো। তো এই ধরনের অর্থে কিন্তু আমরা অন টপ অফ দ্যাট এর ব্যবহার করতে পারি। চলো দেখি সেন্টেন্স। আবহাওয়াটা ঠান্ডা আর তার উপরে বৃষ্টি হচ্ছে। The weather is cold and on top of that it's raining. The weather is cold and on top of that it's raining. তাহলে তোমরা বুঝতে পারলে যে অন টপ অফ দ্যাট কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝবো। সিনেমাটি দেরি করে শুরু হয়েছিল, তার উপরে শব্দগুলোর সমস্যা ছিল। The movie started late and on top of that there were sound issues. The movie started late and on top of that there were sound issues. তো এবার আমার মনে হয় অন টপ অফ দ্যাট দিয়ে সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো এভার রিমেন ইনডেটেড। এভার রিমেন ইনডেটেড যার অর্থ হলো চির ঋণী থাকা। চলো দেখি এই স্ট্রাকচারটা দিয়ে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। প্রয়োজনের সময় আপনার সমর্থন আমাকে চির ঋণী করে রেখেছে। In times of need, your support has made me ever remain indebted. In times of need, your support has made me ever remain indebted. এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর। আমরা গ্র্যাটিটিউড বোঝাতে অর্থাৎ কৃতজ্ঞতা বোঝাতে এই স্ট্রাকচারটার ব্যবহার কিন্তু প্রায়ই করতে পারি। চলো দেখি আরেকটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। তোমার উদারতা আমার হৃদয় ছুঁয়ে গেছে, আমি চিরকাল ঋণী থাকবো।
Your kindness has touched my heart. I will ever remain indebted. Your kindness has touched my heart. I will ever remain indebted. তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা সেন্টেন্সে এভার রিমেন ইনডেটের ব্যবহার কি করে করছি আর কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো ওয়িং টু। ওয়িং টু, দেখো এই স্ট্রাকচারটাকে কিন্তু আমরা প্রায়ই ব্যবহার হতে শুনি। তো এই স্ট্রাকচারটাকে আমাদের জানতে হবে যে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি আর কখন সেন্টেন্সে ব্যবহার করব। তো এটার অর্থ হলো কারণে। যখন আমরা কোনো কারণ বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে ওয়িং টু এর ব্যবহার করতে পারি। চলো দেখি এক্সাম্পল যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। প্রচন্ড বৃষ্টির কারণে সভাটিকে স্থগিত করা হয়েছিল। Owing to the heavy rain, the event was postponed. Owing to the heavy rain, the event was postponed. আর একটা সেন্টেন্স দেখো, তার অসুস্থতার কারণে তিনি সভায় যোগ দিতে পারেননি। Owing to his illness, he couldn't attend the meeting. Owing to his illness, he couldn't attend the meeting. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ওয়িং টু কে কখন ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো অবজেক্ট টু। অবজেক্ট টু, যার অর্থ হলো আপত্তি করা। চলো দেখি এর ব্যবহার। তারা নতুন নীতিতে আপত্তি করতে পারে। They might object to the new policy. They might object to the new policy. প্রতিবেশীরা অবশ্যই নির্মাণ প্রকল্পে আপত্তি করবে। Neighbors must object to the construction project. Neighbors must object to the construction project. এখানে যদি আমাদের বলতে হয় যে প্রতিবেশীরা অবশ্যই নির্মাণ প্রকল্পে আপত্তি করবে না, তাহলে আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো neighbors must not object to the construction project. Neighbors must not object to the construction project. এবার আমার মনে হয় তোমরা খুব সহজেই অবজেক্ট টু দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে খুব সহজেই ব্যবহার করতে পারবে। এবার চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো আনঅ্যাওয়্যার অফ। আনঅ্যাওয়্যার অফ, যার অর্থ হলো অজ্ঞাত থাকা বা অবগত না থাকা। যখন আমরা কোনো সেন্টেন্সে বোঝাতে চাইবো যে সে এই ব্যাপারে অবগত ছিল না বা সেই ব্যাপারে অজ্ঞাত ছিল, তখন কিন্তু আমরা সেন্টেন্সে আনঅ্যাওয়্যার অফ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে তার কাজের পরিণতি সম্পর্কে অবগত ছিল না। He was unaware of the consequences of his actions. He was unaware of the consequences of his actions. চলো দেখি আরেকটা সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আমরা লুকিয়ে থাকা বিপদটা সম্পর্কে অজ্ঞাত ছিলাম। We were unaware of the hidden danger. We were unaware of the hidden danger. তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা আনঅ্যাওয়্যার অফ কে কি করে ব্যবহার করছি। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো হ্যাভিং সেড দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, যার অর্থ হলো সত্ত্বেও। ধরো আমি বললাম বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও আমাকে যেতে হবে। এরকম অর্থে কিন্তু আমরা হ্যাভিং সেড দ্যাট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ইটস রেনিং, হ্যাভিং সেড দ্যাট আই হ্যাভ টু গো। ওই রেস্তোরাঁটি ব্যয়বহুল, তা সত্ত্বেও আমি ওখানকার খাবার খুব পছন্দ করি। দ্য রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ, হ্যাভিং সেড দ্যাট আই লাভ দ্য ফুড দেয়ার। দ্য রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ, হ্যাভিং সেড দ্যাট আই লাভ দ্য ফুড দেয়ার। আর একটা সেন্টেন্স দেখো, সে জানতো যে পোশাকটা খুব দামি ছিল, তা সত্ত্বেও সে ওটা কিনতে চেয়েছিল। She knew that the dress was very expensive, having said that she wanted to buy that. She knew that the dress was very expensive, having said that she wanted to buy that. তো হ্যাভিং সেড দ্যাট কে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। দেখো আমরা কারণে বোঝাতে আরো একটা স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ, যার অর্থ হলো কারণে। চলো দেখি এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তাদের কঠোর পরিশ্রমের কারণে দলটা সাফল্য অর্জন করেছিল। On account of their hard work, the team achieved success. On account of their hard work, the team achieved success.
তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে যখন আমরা কারণে বোঝাবো তখন আমরা অন অ্যাকাউন্ট অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি আরেকটা এক্সাম্পল। আরেকটা সেন্টেন্স দেখো, প্রচন্ড চাহিদার কারণে পণ্যটি দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। On account of strong demand, the product sold out quickly. On account of strong demand, the product sold out quickly. পরের স্ট্রাকচারটা হলো in broad daylight. In broad daylight, যার অর্থ হলো দিনে দুপুরে বা দিবালোকে। চলো দেখি স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। ডাকাতির ঘটনাটা দিবালোকে বা দিন দুপুরে ঘটেছিল। The robbery took place in broad daylight. The robbery took place in broad daylight. তাহলে তোমরা বুঝতে পারলে যে in broad daylight কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। দিন দুপুরে একজন হত্যাকারী ছেলেটিকে হত্যা করেছিল। An assassin killed the boy in broad daylight. An assassin killed the boy in broad daylight. পরের স্ট্রাকচারটা হলো in the meantime. In the meantime, যার অর্থ হলো ইতিমধ্যে বা এর মধ্যে। চলো দেখি স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে। তোমার বাড়ির কাজটা শেষ করো, ইতিমধ্যে আমি রান্না করে নেব। Finish your homework, in the meantime I will cook. Finish your homework, in the meantime I will cook. আরেকটা সেন্টেন্স দেখো, একটু ছোট্ট করে ঘুমিয়ে নাও, এর মধ্যে আমি ফোন কলগুলো সামলে নেব। Take a short nap. In the meantime I will handle phone calls. Take a short nap. In the meantime I will handle phone calls. তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলোকে দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করে ব্যবহার করতে পারবে। আর এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই স্ট্রাকচারগুলো একজন ইংলিশ লার্নারের জন্য কতটা দরকারি। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.